পানি নাই না এখান থেকে পানি ভেঙে পেলাম। গ্যাসটা লেগে দুর্ঘটনা ঘটছে, কারণ আমরা ঈদের কয়েকদিন আগে থেকে গ্যাসের বন্ধনা পাইতেছিলাম বাইরে থেকে। গ্যাস আগে ওটা রিচার্জ করো, গ্যাস মনে এই জন্য না বাড়ছে প্রযুক্তিপণ্য সংশ্লিষ্ট দুর্ঘটনা, ব্যবহারে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। সচেতন হতে হবে সবাই। বাড়িতে কি করে রান্না করা উচিত, গ্যাসের চুলা কিভাবে ব্যবহার করা উচিত, ইলেকট্রিসিটি, এগুলো যদি আমরা বলতে পারি তাহলে আমার মনে হয় এটা আরো অনেকাংশে কমে নিয়ে আসবে। ইকুইপমেন্টের যদি ডিফেক্টিভ হয় তাহলে সেটা মেকানিক্স দিয়ে চেক করানো উচিত। টাইম টু টাইম মেনটেন্যান্স অনটা দরকার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সানজানা চৌধুরী এবং আমি কামরুজ্জামান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজধানীর গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার সব অবৈধ স্থাপনা 10 মাসের মধ্যে ভেঙে ফেলতে রাজককে হাইকোর্টের নির্দেশ। সমন্বিত উদ্যোগের পরামর্শ নগর পরিকল্পনা করছে। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিরক্ষা খাতের উন্নয়নে যা যা করা প্রয়োজন সবই করবে সরকার। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। টানা 3 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়ায় পানিবন্দী 3 লক্ষাধিক মানুষ। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে মহাসড়কে। সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতি। বাংলাদেশে ঘাটতির সুযোগে ভারতে চালের দাম টন প্রতি $35 বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ কারণে সহনীয় পর্যায়ে আসছে না দাম। এবং নির্বাচনের আগে দেশ থেকে অর্থ পাচারের প্রবণতা আরো বাড়ার আশঙ্কা। ফেরত পাওয়ার প্রক্রিয়া জটিল বলছেন অর্থ প্রতিমন্ত্রী। সমন্বিত উদ্যোগে ফেরত আনা সম্ভব নয় টিআইবি। রাজধানীর গ্যান্ডারিয়ায় বিস্ফোরণে 2 শিশুসহ একই পরিবারের 7 জন দগ্ধ হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক। এলাকাবাসীর ধারণা গ্যাসের রাইজার থেকে এই বিস্ফোরণ হয়। তবে তিতাস কর্তৃপক্ষের দাবি তাদের লাইনে কোনো ত্রুটি ছিল না। বাঁচাও বাঁচাও বাঁচাও, 6-7 জনের চিৎকার করতেছে, কোনো লোক আগে বাড়তেছে না। তারপরে আমি ওই গেটটা ভাঙলাম। ওই গেটটা ভাঙলার পরে এই লোকটা আমার সামনে। তারপরে আমি ওই ঘরের লোককে সব বাইক করে তারপর পানি নেই না এখান থেকে পানি ভেঙে পেলাম। গেন্ডারিয়ার ঢাকানগরের 2 রুমের একটি বাসায় ঘুমাচ্ছিলেন শরীফ এবং আকবরের পরিবার। হঠাৎই ভয়াবহ বিস্ফোরণে উড়ে যায় টিনশেড ঘরের ছাদ, ধসে পড়ে দেয়াল। বাঁচাও বাঁচাও চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। ঘরের দরজা ভেঙে উদ্ধার করেন দগ্ধ 7 জনকে। 2 রুমের বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন তারা। প্রত্যক্ষদর্শী ও দগ্ধরা জানান গ্যাসের রাইজার থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে। যদিও গ্যাসের লাইনে কোনো সমস্যা ছিল না বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। সবাই অবস্থা খারাপ। তারপরে গেট ভাইকা গ্যাসটা লেগে থেকে দুর্ঘটনা ঘটছে, কারণ আমরা ঈদের কয়েকদিন আগে থেকে গ্যাসের বন্ধনা পাইতেছিলাম বাইরে থেকে। ওই গ্যাস লাইন থেকে কোনো আগুন লাগে না, কারেন্টের মানে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা। আগুনের ভয়াবহতায় দগ্ধ হন পরিবারের 8 সদস্যের মধ্যে 7 জনই। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করেন স্থানীয়রা। আহতদের মধ্যে গুরুতর দগ্ধ শরীফ আহমদের শরীরের 45% পুড়ে গেছে। এছাড়া আদিয়ার 33%, আকবর ও শাহিদার 25% করে পুড়ে গেছে। গ্যাস আগে ওটা রিচার্জ করো, গ্যাস মনে এই জন্য না আহতদের বেশিরভাগেরই শ্বাসনালী পুড়ে যাওয়ায় শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তনাথ সেন। 7 জন রোগী আছে, তার মধ্যে সবারই ইনহেলেশন বার্ন আছে, মানে শ্বাসনালী পুড়ে গেছে। সুতরাং তার মধ্যে 2 জনের জন্য বেশি গুরুতর, আর তারা আছে মোটামুটি। তবে কেউই আশঙ্কামুক্ত আমি এই মুহূর্তে বলতে পারবো না। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। প্রযুক্তি সময়ের চাহিদায় জীবনকে সহজ ও আরামদায়ক করলেও যে কোনো মুহূর্তে হয়ে উঠতে পারে প্রাণঘাতী। সাম্প্রতিক সময়ে প্রতিনিয়তই প্রযুক্তি পণ্য বিস্ফোরণে প্রাণ হারাচ্ছেন অনেকেই। হাতের প্রিয় মুঠোফোন থেকে শুরু করে এসি প্রায় প্রতিদিনই বিস্ফোরিত হয়ে প্রাণ কেড়ে নিচ্ছে অসংখ্য মানুষের। কারণ হিসেবে বিশেষজ্ঞরা দায়ী করছেন নজরদারির অভাব ও অসচেতনতাকে। এ থেকে পরিত্রাণ পেতে এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভয়াবহ পরিণতি আশঙ্কা করছেন তারা। প্রচন্ড গরমে স্বস্তি ও শান্তির পরশ পেতে জরুরি নেই
এয়ার কন্ডিশনিং। দেশে এসির ব্যবহার দিন দিন বাড়লেও কম্প্রেসর বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাও কম নয়। আগুনের লেলিহান শিখায় শুধু ঘর বাড়ি নয়, ঝরে যাচ্ছে অনেক মূল্যবান প্রাণ। এসির কম্প্রেসর শুধু নয়, বিস্ফোরিত হচ্ছে গ্যাসের সিলিন্ডার, ফ্রিজ, সিলিং ফ্যান, এমনকি মোবাইলও। প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সাথে সাথে আশঙ্কাজনক হারে বাড়ছে এ ধরনের দুর্ঘটনা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট। এখানে ভর্তি হওয়া প্রতি ৩ জন রোগী একজনই আসেন প্রযুক্তি পণ্যের বিস্ফোরণে দগ্ধ হয়ে। 3টা রোগী থাকে আগুনে পোড়া, তার সাথে একটা এরকম মানে অ্যাক্সিডেন্ট এসি কিংবা বয়লারে থাকবে। এইটা প্রত্যেক দিনই আছে। রক্ষা পেতে হলে সচেতন হইতে হবে সবাই। বাড়িতে কি করে রান্না উচিত করা উচিত, গ্যাসের চুলা কিভাবে ব্যবহার করা উচিত, ইলেকট্রিসিটি, এগুলো যদি আমরা বলতে পারি তাহলে আমার মনে হয় এটা আরো অনেকাংশে কমে নিয়ে আসবে। জীবন ধারণ সহজ করতে প্রযুক্তি পণ্যের ব্যবহার বাড়লেও নিম্নমানের পণ্য ব্যবহার, কর্তৃপক্ষের উদাসীনতা এবং ব্যবহারকারীর অসচেতনতাকে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। কেনার পরে টাইম টু টাইম মেনটেনেন্স হওয়াটা দরকার। যদি কোনো ইকুইপমেন্টের পার্ট যদি ডিফেক্টিভ হয় তাহলে সেটা মেকানিক্স দিয়ে চেক করানো উচিত যে কোনো ধরনের ঘটনা ঘটতে পারে কিনা। আধুনিকতার এই সময়ে বাড়বে প্রযুক্তি পণ্যের ব্যবহার, তবে পণ্যের গুণগত মান যাচাইয়ের পাশাপাশি ব্যবহার বিধিও মেনে চলতে হবে, থাকতে হবে সচেতন। ফয়সাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, উত্তরা ও ধানমন্ডি এলাকার সব অবৈধ স্থাপনা ও প্রতিষ্ঠান অপসারণে 10 মাসের সময় বেঁধে দিয়েছে হাইকোর্ট। অবৈধ স্থাপনা উচ্ছেদে রাজুকের অভিযানের বিরুদ্ধে 237টি প্রতিষ্ঠানের করা রিট নিষ্পত্তি করে এ রায় দেন উচ্চ আদালত। নগর পরিকল্পনাবিদরা বলছেন, এই রায় বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। গুলশানের অলিয়াটিজানে জঙ্গি হামলার পর প্রশ্ন ওঠে আবাসিক এলাকায় এরকম বাণিজ্যিক প্রতিষ্ঠানের অনুমোদন নিয়ে। এরপরই অবৈধ স্থাপনা ও প্রতিষ্ঠান উচ্ছেদে অভিযানে নামে রাজুক। রাজুকের এই অভিযানের বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হন 237টি প্রতিষ্ঠান। এরপরই আদালতের নির্দেশে বন্ধ হয়ে যায় উচ্ছেদ অভিযান। বুধবার ওই 237টি রিটের চূড়ান্ত নিষ্পত্তি করে 10 মাসের মধ্যে গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি ও উত্তরা আবাসিক এলাকা থেকে সকল অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দেন আদালত। 10 মাসের ভিতরেই তাদেরকে আবাসিক এলাকা থেকে তাদের প্রতিষ্ঠানগুলোকে সরিয়ে নিতে হবে। নানা রকম প্রতিষ্ঠানের ভিতরে হাসপাতাল আছে, স্কুল আছে, কলেজ আছে, আপনার হোটেল আছে, বাণিজ্যিক প্রতিষ্ঠান আছে ইত্যাদি। তবে এ সময়ের মধ্যে বৈধ হওয়ার জন্য রাজুকের কাছে আবেদন করতে পারবে অবৈধ প্রতিষ্ঠানগুলো। তারা যদি দরখাস্ত করে যে এটাকে তারা আবাসিক এলাকাতেই বাণিজ্যিক প্রতিষ্ঠান হিসেবে চালাতে চায়, সেই সিস্টেম আছে, কনভার্সন ফ্রি করা যায় এবং রাজুক যদি বিবেচনা করে সেই ক্ষেত্রে তারা ব্যবসা করতে পারবে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আদালতের এ রায় বাস্তবায়নে সমন্বিত ও যুগোপযোগী উদ্যোগ নেওয়া দরকার। আগেকার পদ্ধতির ভিত্তিতে যদি আইনগতভাবে সিদ্ধান্ত দেওয়া হয় তখনকার আইনে ঠিক আছে, তো বর্তমান যুগের আইনে যদি এগুলিকে সরিয়ে দিতে বলা হয় তাহলে ঢাকা শহরের ট্রাফিক সিস্টেমের কি হবে? সো সমন্বিত পরিকল্পনার মাধ্যমে যেখানে যেটা প্রয়োজন সেই ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে হবে। রাজুকের সবশেষ তালিকা অনুযায়ী এসব এলাকায় স্কুল, কলেজ, হাসপাতাল, রেস্টুরেন্ট সহ 552টি অবৈধ বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রয়েছে, যেগুলো উচ্ছেদে 2016 সালের 31 ডিসেম্বর পর্যন্ত রাজুককে সময় দিয়েছিল হাইকোর্ট। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। টানা 3 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে কক্সবাজারের চকরিয়া। মাতামুহুরী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। অনেকে ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছেন কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে। বন্যার কারণে উপজেলার 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সৌজন্যনগরের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বৃদ্ধি পেয়েছে মাতামুহুরী নদীর পানি, আর এতে প্লাবিত হয়েছে কক্সবাজারের চকরিয়া উপজেলার শতাধিক গ্রাম। কোথাও কোথাও বেড়িবাঁধ ভেঙে গিয়ে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বাড়িঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েছেন এই এলাকার মানুষ। ডুবে গেছে রাস্তাঘাট। অনেকে গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছেন মহাসড়কে। ঠেলা আর নৌকায় যেতে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এমনকি স্কুল কলেজেও পানি ঢুকে পড়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে চকরিয়া উপজেলার 2 শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বাড়িগুলো তো বন্যায় নিয়ে গেছে প্লাবিত। এখন এখানে তো আর কোনো কিছু থাকার তো জায়গাই নেই।
ডিস্টার্ব করে আমরা খাওয়া করতে পারতেছি না, রান্না করতেও পারতেছি না। কলকাতা সব ভিজে গেছে, আমরা কালকে পরীক্ষা দিতে পারতেছি না। কোনো আশ্রয়স্থল নাই বিদায় আমরা এখানে মা বাবাকে নিয়ে গরু ছাগল নিয়ে আমরা রাস্তায় উঠেছি। চকরিয়া উপজেলার 18টি ইউনিয়নের 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান। একটানা বৃষ্টিতে পাটামুড়ি নদীর প্রবল যে ডক, এটা আমাদের 18টি ইউনিয়নে সমস্ত ইউনিয়নের মানুষ এখন পানিবন্দী অবস্থায় আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বন্যা দুর্গতদের সহযোগিতা করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি যেখানে যেখানে সমস্যার সৃষ্টি হচ্ছে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। পানি লগিং যাতে না থাকে, পানি যাতে নিচের দিকে সরে পড়তে পারে। কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, মাতামুহুরী নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, কক্সবাজার। এদিকে মৌলভীবাজারের কুলাউড়ায় বন্যার প্রায় 1 মাস হতে চললেও এখনো পানি নামছে না। উপজেলার 53টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় বন্ধ রয়েছে পাঠদান। 6 জুলাই স্কুলের অর্ধসাময়িক পরীক্ষা শুরুর কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। জেলা প্রশাসক বলছেন, পানি না নামার কারণ উদ্ঘাটনে ঢাকা থেকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ টিম পাঠানো প্রয়োজন। কুলাউড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি উপজেলা পরিষদ কার্যালয় সহ শহরের গলিগুলি ছাড়িয়ে ঢুকে পড়েছে বাসাবাড়ি, স্কুল, কলেজেও। 20 দিন ধরে বন্ধ পানিবন্দী শিক্ষা প্রতিষ্ঠান। শহর ছেড়ে হাঁকানুকি হাওর পাড়ে গেলে দেখা মিলে আরো ভয়াবহ চিত্র। বন্যার পানি ঘরের চাল ছই ছই, যেতে যেতে চোখে ভাসে ভাঙা বাড়িঘর, বন্ধ মসজিদও। এমন অবস্থা 20 দিন ধরে। সংকট দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির। আক্রান্ত মানুষ এখন খুঁজছেন মুক্তির পথ। পানি নামিয়ে আসে আমাদের এলাকা পানি চলে গেছে। প্রতি বছরে বছরে থেকে পানি আসতেছে। এইটার কোনো ধরনের উদ্যোগ নেয় না কেউ, গান ভরাট করতেছে না, পার পাচ্ছে না। ভিতরে পানি ঢুকে আবার টেনে পানি দিকে বাথরুম টাথরুম সব আমরা কভার হয়ে গেছে পানি। কুলাউড়ার সর্বস্তরের মানুষ ও জনপ্রতিনিধিদের অভিযোগ, সিলেটের ভেঞ্চগঞ্জের বুড়িকিয়ারি নামক স্থানে বাদ দেয় হাওরের পানি কুশিয়ারা দিয়ে বের হতে পারছে না। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। পানি নিষ্কাশনের ব্যবস্থা হলে এই বৃষ্টিতে আমাদের কোনোদিনই এই ধরনের বন্যা হয় নাই। কয়েক সপ্তাহ হয়ে গেলেও এখনো বন্যার পানি না কমার কারণ জানতে ঢাকা থেকে বিশেষজ্ঞ টিম আসা দরকার বলে মনে করেন জেলা প্রশাসক। অবশ্য দুর্যোগ মন্ত্রী জানালেন, বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনবেন। উচ্চ পর্যায়ে থেকে একটা টিম আসুক, এসে তারা এর কারণটা বের করুক, কেন এখানে বন্যা হচ্ছে, কেন এই পানিটা নেমে যাচ্ছে না, কেন বাঁধগুলো ভেঙে যাচ্ছে। তারা কিছু সমস্যা চিহ্নিত করুক, তারা কিছু সমাধান দেন, এবং এই আলোকে আমরা উচ্চতর কর্তৃপক্ষকে জানাবো। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা আলোচনা করব, পানি সমাধানের আলোচনা করব। মানুষের দুর্ভোগ লাঘব করার জন্য যেভাবে করা দরকার ঠিক সেভাবে করা হবে। ভারতের আসাম, ত্রিপুরা ও মেঘালয়ে বৃষ্টিপাত হলে সেই পানি এসে প্রবেশ করে হাকালুকি হাওরে। আর অতিবৃষ্টি হলে দেখা দেয় দীর্ঘস্থায়ী বন্যা। বোরো ফসল হারানোর কষ্ট ভুলে কৃষকরা স্বপ্ন বুনেছিল আউশ ফসলের, কিন্তু এটিও এখন পানির নিচে। সামনে রয়েছে শুধুমাত্র আমন ফসল, কিন্তু রোপা আমনের বীজতলা বন্যায় তলিয়ে যাওয়ায় নিজেদের খাদ্য নিরাপত্তা নিয়ে শঙ্কায় আছেন কৃষকরা। আব্দুল আহাদ, সময় সংবাদ, কুলাউড়া, মৌলভীবাজার। সন্ধ্যার সময় আরো থাকছে। গাজীপুরে বয়লার বিস্ফোরণ স্থলে কুয়েতের বিশেষজ্ঞ দল। ভেতরে কোনো মৃতদেহ নেই জানিয়েছে ফায়ার সার্ভিস। হতাহতের ঘটনায় হত্যা মামলা দায়ের। আর্থিক ও সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে যে যে পদক্ষেপ নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে তার সবই করা হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের 42তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় জঙ্গিবাদ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণ সহ সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 1975 সালের 5 জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে গঠন করা হয় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, পিজিআর। সেই থেকে নিশ্চিত নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ এই রেজিমেন্ট এবারে পালন করল 42তম প্রতিষ্ঠা বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদর দপ্তরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্য রাখেন পিজিআর সদস্যদের উদ্দেশ্যে। বলেন, তার সরকারের আমলেই পিজিআর এর আধুনিকায়নে নানা পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও আগামীতে সশস্ত্র বাহিনীকে উন্নত করে গড়ে তুলতে কাজ করছে
অগ্রসরী করা যেতে পারে। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে যা যা থাকা দরকার যদি একেবারে অল্প পরিমাণেও থাকে আমাদের সেটা থাকতে হবে। আর সেই সম্পর্কে জ্ঞানটা সব থেকে দরকার, ট্রেনিংটা দরকার। সেই ট্রেনিং এবং জ্ঞানটা যদি সকলে থাকে আমরা সেটাই চাই। বিভিন্ন দেশের তুলনায় সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় জঙ্গিবাদ মোকাবিলায় বিশ্বে বাংলাদেশ যে সক্ষমতা দেখিয়েছে তা অব্যাহত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, সশস্ত্র বাহিনী থেকে শুরু করে আমি বলবো সকলে মিলেই কিন্তু এই জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা একটা অভিযান পরিচালনা করে অত্যন্ত সফলতা অর্জন করেছি, যা বিশ্বব্যাপী একটা দৃষ্টান্ত স্থাপন করেছে। এই ধারাটা আমাদের অব্যাহত রাখতে হবে যে কোনো মতেই বাংলা মাটিতে কোনো রকম জঙ্গিবাদের স্থান না হয়। এর আগে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রয়াত 7 সদস্যের পরিবারের হাতে প্রধানমন্ত্রী অনুদান ও উপহার তুলে দেন। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে যদি কোনো চাপ আসে তা মোকাবিলা করার সক্ষমতা বর্তমান কমিশনের রয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। এছাড়া এবারে ভোটার তালিকা হালনাগাদ, নির্ভুল আর বিতর্কমুক্ত করতে প্রয়োজনীয় সতর্কতা নেওয়া হয়েছে বলেও জানান এই নির্বাচন কমিশনার। আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ কোন রকমের চাপ থাকবে না। আর চাপ যদি আসলেও সেটা আমাদের যেটুকু আমাদের প্রয়োগ করার ক্ষেত্র আছে আমরা সেই জায়গায় আমরা আমাদের প্রয়োগ করতে বলে আমরা এটুকু আমরা কিন্তু এখনো পর্যন্ত ঠিক করি। যখন যে পরিস্থিতি আসুক সেজন্য আমরা নির্বাচনটা আমাদের যেটুকু করণীয় সেটুকু আমরা করতে পারবো এবং সুন্দর একটা নির্বাচন আমরা জাতিকে দেশকে উপহার দিতে পারবো। সরকার নির্বাচন নিয়ে কথা বললেও নির্বাচনের পরিবেশ সৃষ্টি করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে সমঝোতায় না এলে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে তার দায়ভার সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন মির্জা আমরা কি করতে পারি? কারণ পুলিশ যেভাবে কথা বলে তাতে করে মনে হচ্ছে যে অপরাধীদের ফরজ মাজারে জনগণের অধিকার নিয়ে সেই লোকটার প্রতি আঘাত আসে তখন কিন্তু এটা অনেক বড় রকমের একটা আঘাত। সরকারকে আপনার নির্বাচনের প্রোগ্রাম ধোয়া করার চেষ্টা করছেন। অন্যদিকে ডেমোক্রেটিক কান্ট্রি নির্বাচনের যে প্রধান বিষয়টা যে বিরোধী দলকে তার নির্বাচনের সুযোগ সুবিধাগুলো সমানভাবে দিতে হবে তার কোনো লক্ষ্যই আমরা দেখতে পাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত এবং প্রশ্নবিদ্ধ করার জন্য বিএনপি নেতারা মিথ্যাচার শুরু করেছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে জাতীয় প্রেস ক্লাবে 11 জনের সভায় খাদ্যমন্ত্রী আরো বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এ সময় বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। নির্বাচনকে বিতর্কিত করার জন্য, প্রশ্নবিদ্ধ করার জন্য এবং ভোলা পানিতে মাছ শিকার করে জন্য বিভিন্ন কথাবার্তা তারা বলা শুরু করেছেন। আজকে তারা বলছেন যে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে, সন্ত্রাসীদের ছেড়ে দিয়ে, অপরাধীর ছেড়ে দিয়ে বাংলাদেশে কোন সময় নির্বাচনে লেভেল ফিল হবে না। বিএনপি সন্ত্রাসী যাদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা তার নিজস্ব গতিতে চলবে। এই মামলা প্রত্যাহার করার বা তাদেরকে ছেড়ে দেওয়ার কোন সুযোগ নেই। তারপরে যদি নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চান, আইন শৃঙ্খলার যদি কোনো অবনতি ঘটাতে চান, স্পষ্ট করতে চাই, তা আইনের মাধ্যমে মোকাবেলা করা হবে। নির্বাচন যথাসময় হবে, নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবেন এবং শেখ হাসিনা সরকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সাংবিধানিক ভাবে তখন সরকারের দায়িত্ব পালন করবেন। এর কোনো ব্যত্যয় হওয়ার কোনো সম্ভাবনা নেই। লেখক ফরহাদ মজহার অপহরণ অভিযোগের তদন্ত করা হবে এবং তদন্তে যাদের নাম আসবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল জামান খান কামাল। দুপুরে গাজীপুরের টঙ্গী মডেল থানার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। প্রতি ঘন্টার খবর আমরা রেখেছিলাম তার মোবাইলকে ট্র্যাক করতে করতে, এবং দুপুরে তিনি এক হোটেলে খাওয়া দাওয়া করেছেন এবং বাসে উঠে গিয়েছিলেন। সেই সময় তাকে আমাদের পুলিশ বাহিনী তাকে আইডেন্টিফাই করেছে এবং তাকে ডিটেক্ট করে আমরা নিয়ে আসছিলাম কাস্টডিতে।
কাস্টডিতে আনার উদ্দেশ্যটা ছিল তার জবানবন্দি নেওয়া। আমরা তার জবানবন্দি নিয়েছি, ম্যাজিস্ট্রেটের সামনে তিনি জবানবন্দি দিয়েছেন এবং সেই অনুযায়ী আমরা একটা মামলাও আমরা করেছি। সেই একটা মামলা হয়েছে আর কি, মামলা হয়েছে। মামলাটা সম্পূর্ণ তদন্ত রিপোর্ট আমরা খুব শীঘ্রই প্রকাশ করব। এখন থেকে অভ্যন্তরীণ রুটে বিমানের যাত্রীদের ছবি সহ পরিচয়পত্র দেখাতে হবে। দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন। নির্দেশনায় বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ অভ্যন্তরীণ সব বেসরকারি বিমানে যাতায়াতের জন্য যাত্রীদের এই নির্দেশনা মানতে হবে। যাত্রীদের ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, চাকরির পরিচয়পত্র, স্টুডেন্ট আইডি কার্ড যে কোনো একটির কপি ভ্রমণের জন্য সঙ্গে রাখতে হবে। সন্ধ্যার সময় আরো থাকছে আতশবাজির বর্ণিল আলোয় যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন। শুভেচ্ছা জানিয়ে জনগণকে সরকারের ওপর আস্থা রাখতে বললেন প্রেসিডেন্ট ট্রাম্প। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কম শুল্কে চাল আমদানি হলেও তেমন প্রভাব পড়েনি দামে। চাল আমদানিকারকের অভিযোগ, বাংলাদেশে ঘাটতির সুযোগ নিয়ে চালের দাম টন প্রতি $35 বাড়িয়ে দিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা। এ কারণে দেশের বাজারে এখনো সহনীয় হচ্ছে না দাম। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশের খোলা বাজারে চালের দাম সহনীয় পর্যায়ে রাখতে গত 20 জুন চালের আমদানি শুল্ক 28% থেকে কমিয়ে 10% নির্ধারণ করে সরকার। সেই সাথে 3% নিয়ন্ত্রণমূলক শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হয়। এতে প্রতি কেজি চালের দাম 6-7 টাকা কমবে এমনটা আশা প্রকাশ করা হয় সরকারের পক্ষ থেকে। তবে বাস্তবে চালের দাম কেজিতে কমেছে 3 টাকা। হিলি স্থলবন্দরে আমদানি করা প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে 39 টাকা আর চিকন চাল বিক্রি হচ্ছে 41 টাকা কেজি দরে। এখন ডিউটিটা সরকার থেকে একটু কমালো, কারণ আমরা জানলাম যে 6 টাকা পার কেজিতে কমে যাচ্ছে, আর বাজারে এসে দেখছি আমরা 6 টাকা পাচ্ছি না। গভর্নমেন্ট আমাদের সুচিন্তা করলো যে 6 টাকা কেজিতে কমালাম, কিন্তু ইন্ডিয়ায় এখন 6 টাকা কেজিতে বাড়াই দিচ্ছে। আমরা আসলে খুব বিপদ অবস্থায় আছি। দেশীয় চাল আমদানিকারকদের অভিযোগ, বাংলাদেশে চালের আমদানি শুল্ক কমিয়ে দেওয়ার খবরে চালের দাম বাড়িয়ে দিয়েছে ভারতের ব্যবসায়ীরা। প্রতি টন চাল $390 পরিবর্তে আমদানি করতে হচ্ছে $425। $5 $7 প্লাস করছে। এমনকি পজিশন দাঁড়াইছে সামনে যেমনটা এখানে আছে আমাদের প্রেজেন্ট হলো খরচা করতেছে 39 টাকা। আগে ছিল $390 আমরা কিনতাম, এখন বর্তমান পরিস্থিতি $120-30 দাম চাচ্ছে। সরকার পুরো চালের উপর থেকে মানে প্রত্যাহার করে নিলে পরে চালের দাম 35 থেকে 36 টাকা বা 35 টাকার মধ্যে থাকে। চালের আমদানি শুল্ক কমার পর হিলি স্থলবন্দর দিয়ে গত 7 কর্মদিবসে ভারত থেকে 21,280 মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সময় সংবাদ, হিলি। চলতি 2017-18 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই হবে আগামীকাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সকালে মন্ত্রিপরিষদ সচিব এবং সকল মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মধ্যে এ চুক্তি সই হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব NF জিয়াউল আলম। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, 2015-16 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির গড় বাস্তবায়ন হার 88.08%। বছরের মন্ত্রণালয় বিভাগগুলো কি কাজ করবে সেই কাজের একটা অঙ্গীকারনামা এটি স্বাক্ষর করবেন মন্ত্রিপরিষদ বিভাগের মাননীয় মন্ত্রিপরিষদ সচিব এবং কনসার্ন মিনিস্ট্রি বা ডিভিশনের যিনি দায়িত্বপ্রাপ্ত সচিব আছেন তিনি স্বাক্ষর করবেন দ্বিপক্ষের। বিভাগের উপরে অর্জন করেছে 23টা মন্ত্রণালয় গত 15-16 অর্থ বছরের যে মূল্য আছে, আর 41টা মন্ত্রণালয় বিভাগ 80 ভাগের উপরে অর্জন করেছে, আর বাকি 7টি মন্ত্রণালয় বিভাগ 80 ভাগের নিচে। নতুন ভ্যাট আইন কার্যকর না করায় রাজস্ব আদায়ে 20,000 কোটি টাকার ঘাটতি পূরণ কঠিন হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। কিভাবে এই ঘাটতি মেটানো হবে সে বিষয়ে এখনো পরিকল্পনা করা হয়নি। আজ সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এই কথা বলেন। এর আগে অপর এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী জানান, অর্থ বছরের সময় পরিবর্তন করা হবে কিনা সে বিষয়ে আলোচনা করা হবে। সেগুলোর পরে দেখবো কোথায় কি করতে হবে। 21-20
1,000 কোটি টাকা was the additional income under the new law. এই 20,000 কোটি টাকা তো হবে না, কম হবে। How to meet is a very critical problem. সুতরাং এখনো বলতে পারবো না। দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হচ্ছে বলে তথ্য উঠে আসছে বিভিন্ন বিদেশি সংস্থার প্রতিবেদনে। নির্বাচনের আগে অর্থ পাচারের প্রবণতা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। আর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক, দুদক, এনবিআর এবং অ্যাটর্নি জেনারেল অফিস সমন্বিত উদ্যোগ নিলে অর্থ পাচারের প্রবণতা কমবে এবং পাচার করা অর্থ ফেরত আনা সম্ভব। তবে অর্থ প্রতিমন্ত্রী অর্থ পাচারের বাস্তবতা স্বীকার করলেও বলছেন, অর্থ ফেরত পাওয়ার প্রক্রিয়া অনেক জটিল। হরিপদ সাহা রিপোর্ট। সম্প্রতি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ব্যাংকস ইন সুইজারল্যান্ড 2016-তে দেখা যায় 2015 সালে সে দেশে বাংলাদেশিদের ব্যাংক হিসাবে অর্থ জমা বেড়েছে 19%। বর্তমানে যেখানে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 5,500 কোটি টাকা। মে মাসের শুরুতে ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনেও বলা হয় 14 সালে বাংলাদেশ থেকে পাচার হয়েছে 73,000 কোটি টাকা। দেশে নিরাপদ ভবিষ্যৎ নিয়ে আস্থার অভাব এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকার কারণেই অর্থ পাচার বাড়ছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আগে যদি আমরা 4 বিলিয়ন বা 5 বিলিয়ন যেত, তার থেকে এখন আরো 20% বেশি এবছর হয়েছে, আগামী বছর সামনে আরো ইলেকশন, আরেকটা স্পাইক তো হবে, কাজে আরো হয়তো 30-40% দিন থেকে আর সম্ভাবনা আছে। এটা বড় রকমের অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা অর্থ পাচারের মাধ্যম হিসেবে 3টি প্রধান পথকে দায়ী করেন, যার মধ্যে আছে আমদানিতে ওভার ইনভয়েসিং, অর্থাৎ প্রকৃত মূল্যের চেয়ে পণ্যের দাম বেশি দেখিয়ে অর্থ পাঠানো; রপ্তানিতে আন্ডার ইনভয়েসিং বা পণ্যের দাম প্রকৃত মূল্যের চেয়ে কম দেখিয়ে বাকি অর্থ বিদেশে রাখা; এবং প্রবাসীদের অর্থ পাঠাতে হুন্ডির ব্যবহার। অর্থ পাচারের হ্রাস টেনে ধরতে সরকারকে সংশ্লিষ্ট দেশের সাথে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন টিআইবির এই কর্মকর্তা। বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, দ্বিতীয় হচ্ছে দুর্নীতি দমন কমিশন, তৃতীয় হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড, এবং চতুর্থ হচ্ছে অ্যাটর্নি জেনারেল অফিস। এই 4টি প্রতিষ্ঠান যদি যৌথভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং যেগুলো পদক্ষেপ গ্রহণ করে, বাংলাদেশ থেকে যে পাচারকৃত অর্থ একদিক থেকে যেটা ফিরিয়ে আনা সম্ভব, অন্যদিক থেকে প্রতিরোধ করা সম্ভব। মানুষের কাছে কিন্তু এই বার্তাটা এখন যাচ্ছে না যে আমি অর্থ পাচার করলে ধরা পড়ে আইনের চোখে শাস্তি পাওয়ার, আবার অর্থ হারানোর সম্ভাবনা আছে। অর্থ পাচারের বিষয়টি স্বীকার করে অর্থ প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের সব উন্নয়নশীল দেশেই এই সমস্যা প্রকট। পরের মধ্যে যতক্ষণ ডাকাতরা আছে বা চোররা আছে পরে আটকাতে পারি, সেটা যখন ওখানে চলে যায় বলছে ওই আইনের রাস্তা চলে গেছে। আমি যদি কেউ বলি হসপিটাল সরকারকে যে এই টাকা এই নিয়ে আসছে আমাকে দাও দিল, তা দিবে না, ওটাতে আইন আছে। তার ওরা দাঁড়ান দেখি কি ব্যাপার, এটা অর্গানাইজড, মাসের পর মাস, বছর পর বছর কাটবে, আপনি ক্লিয়ার করতে পারবেন না। 2019 সাল থেকে সুইস ব্যাংকগুলোর তথ্য পেতে চুক্তি করার পর সে দেশে ভারতের অর্থ পাচারের প্রবণতা কমেছে, যা বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে বলে মত বিশেষজ্ঞদের। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। গাজীপুরের কাশিমপুরে মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণে হতাহতের ঘটনায় কারখানার নিহত 3 শ্রমিক ও অজ্ঞাত প্রায় 10 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। জয়দেবপুর থানার এএসআই আব্দুর রশিদ বাদী হয়ে মামলাটি করেন। এদিকে বিস্ফোরণের ঘটনার কারণ অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছে কুয়েটের একটি বিশেষজ্ঞ দল। কারখানাটিতে আর কোনো মৃতদেহ নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গাজীপুরের কাশিমপুরে মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছে কুয়েটের একটি প্রতিনিধি দল। একই সাথে দ্বিতীয় দিনের মতো বিস্ফোরণের ঘটনা উদ্ঘাটনে অনুসন্ধান চালিয়েছে তদন্ত কমিটি। পরীক্ষা নিরীক্ষা ছাড়া এখনই বিস্ফোরণের কারণ নির্ধারণ করা কঠিন বলে জানিয়েছে কুয়েটের প্রতিনিধি দল। যাদের সাথে কথা বলছি তারা যেভাবে বলবে সেখান থেকে কনক্লুশন ড্র করা খুব কঠিন। তবে আমি যে যন্ত্রগুলো চেয়েছি এই যন্ত্রগুলো পাইলে আর কারণ কোনো কথা আমার শোনা লাগবে না, ওই যন্ত্রই প্রমাণ করে দেবে যে আসলে কি হয়েছিল। আর আলামত সংগ্রহের কাজ শেষ হলেই বয়লার বিস্ফোরণের তদন্ত প্রতিবেদন খুব শিগগিরই দেওয়া সম্ভব বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান। 7টি বিষয়কে সামনে রেখে আমরা তদন্ত কার্যক্রম চালাচ্ছি। প্রায় 5টার মতো হলো কারিগরি বিষয়, আর যে 2টি বিষয় আছে সেটি হলো শ্রমিকদের মেইনটেনেন্সের সময় তারা কিভাবে মেইনটেনেন্স করতো এবং তাদের ইতিপূর্বে কিভাবে করা হয়েছে, সেদিন কিভাবে করা হয়েছে, এগুলো আমরা জবানবন্দির মাধ্যমে আনার চেষ্টা করছি আর কি। ঘটনাস্থলে আর কোনো লাশ নেই জানিয়েছে ফায়ার সার্ভিস। মালিক পক্ষ তাদের কাছে রেকর্ডপত্র, স্বজনদের দাবি সবকিছু মিলে যখন নিশ্চিত হয়েছে যে এখানে আর কোনো মৃত ব্যক্তি নাই, তারা আনুষ্ঠানিকভাবে উদ্ধার কাজ সমাপ্ত করেছে। এদিকে বয়লার বিস্ফোরণের ঘটনায় নিহত 3 শ্রমিক ও অজ্ঞাত প্রায় 10 জনকে আসামি করে মামলা করা হয়েছে জয়দেবপুর থানায়। তারা বলছে প্রতিবেদন অনুমতি ছাড়া বয়লার স্টার্ট করে পরে বিস্ফোরণ ঘটে গেছে।
আমার স্মৃতি যে তিনজন ইঞ্জিনিয়ার মারা গেছে ওরাই আসেন, ওরা তো ফ্যাক্টরি তো বন্ধ, 4-5 তারা অনুমতি লাগবে না। সোমবার গভীর রাতে গাজীপুরের কাশিমপুরে মাল্টিফ্লেক্স কারখানায় বয়লার বিস্ফোরণে 13 জন নিহত ও আহত হন অর্ধশতাধিক কর্মী। শাহরিয়ার দ্বীপ, সময় সংবাদ, গাজীপুর। গাজীপুরে এক অটোরিকশা চালককে হত্যার দায়ে 3 জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সকালে গাজীপুরের জেলা জজ AKM এনামুল হক এই আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2013 সালের 26 ডিসেম্বর কালিয়াকৈর থেকে অটোরিকশা চালক হায়দার আলীকে অপহরণ করা হয়। এ সময় তার অটোরিকশাটিও ছিনতাই করে আসামিরা। পরের দিন হায়দার আলীর লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই নিহতের ভাই শফিকুল ইসলাম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা করেন। আসামিদের প্রত্যেককে 10,000 টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীর খিলক্ষেতে এক গারো তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলায় প্রধান অভিযুক্ত রাফসান হোসেন রুবেল সহ 4 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছেন পুলিশ। ঢাকা মহানগর হাকিম মাজহারুল হকের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পাটা থানার পরিদর্শক শাহিনুর রহমান খান। এই মামলার আরেক আসামি নাজমুলের ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে 15 জনকে। গত বছরের 25 অক্টোবর বিকেলে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে ওই তরুণীকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে ধর্ষণ করা হয়। পরে এই ঘটনায় রাফসান হোসেন রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করে ওই তরুণী। চট্টগ্রাম থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ জলদস্যু কালাম বাহিনীর প্রধান কালামকে গ্রেফতার করেছে র্যাব। সকালে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, জলদস্যু কালাম বাহিনীর সদস্যরা নগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে রয়েছে এমন খবরের ভিত্তিতে পাঁচলাইশের একটি বাসা বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় 2টি দেশীয় অস্ত্র, 2,000 ইয়াবা ও 16 লাখ টাকা সহ কালামকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হালি শহরের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে আরো 6টি অস্ত্র, বিপুল পরিমাণ রকেট ফ্লোয়ার, 15 রাউন্ড গুলি ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। কালামের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় 11টি মামলা রয়েছে। জলদস্যু কালাম বাহিনী দীর্ঘদিন বঙ্গোপসাগর ও মেঘনা নদীর মোহনায় ডাকাতি করে আসছিল বলে দাবি করেছে র্যাব। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলার উপকূলীয় এলাকায় এবং মেঘনা নদীর মোহনায় যে কয়েকটি জলদস্যু অত্যন্ত সক্রিয় এবং দুর্ধর্ষ আছে, তার মধ্যে সব থেকে সক্রিয় এবং দুর্ধর্ষ হচ্ছে কালাম বাহিনী। জলদস্যু কালাম বাহিনীর প্রধান কালাম চৌধুরী এবং তার সহযোগীদের আইনে আনার লক্ষ্যে চট্টগ্রামের পাঁচলাইশে একটি অভিযান পরিচালনা করে। এই অভিযানে তাকে গ্রেফতার করা হয়। এই সময় তার একজন সহযোগী তার সঙ্গে ছিল, যে পালিয়ে যেতে সক্ষম হয়। দেশের বাইরের 241তম স্বাধীনতা দিবস পালন করল যুক্তরাষ্ট্রবাসী। নিউ ইয়র্ক সহ বিভিন্ন বড় শহরে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে পালন করা হচ্ছে দিবসটি। 1776 সালের 4 জুলাই দীর্ঘ বিপ্লব এবং যুদ্ধের মাধ্যমে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন থেকে বেরিয়ে আসে আজকের যুক্তরাষ্ট্র। এরপর থেকে প্রতি বছর জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়। প্রবাসী বাঙালিরাও দিনটিকে পালন করেন উৎসবমুখর পরিবেশে। দিবসটি উপলক্ষে মার্কিনীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসরু। রাতের আকাশে হাজারো আলোর ছটা। স্বাধীনতা দিবসের বড় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আয়োজন করা হয় নিউ ইয়র্কের ফেস্টিভ্যালে। স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর মেসিস $67 লাখ ব্যয়ে এর আয়োজন করে। চোখ ধাঁধানো রঙিন আলোর ফুলঝুরি দেখতে ভিড় জমায় লাখো মানুষ। দূর দূরান্ত থেকে এর সৌন্দর্য উপভোগে ছুটে আসেন প্রবাসী বাঙালিরাও। ছেলেকে নিয়ে আসি, স্বাধীনতা সম্বন্ধে ওদেরকে বোঝানোর চেষ্টা করি। আমাদের দেশের যে স্বাধীনতা দিবস সেটাও ওদেরকে বোঝাই, এটাও আমরা চাই করি। ফার্স্ট টাইম আমি বড় টাইপের মেজর সিটিতে এসেছি ফায়ারওয়ার্ক দেখতে, তো এই জন্য আমার কাছে খুবই ভালো লাগতেছে যে নিউ ইয়র্কের ফায়ারওয়ার্ক এত। আমাদের যখন 16 ডিসেম্বর হয় আমাদের যেমন ফিলিং হয় যে এখানেও ওদের সাথে আমরা একসাথে হয়ে আর কি এনজয় করছি। দিবসটিকে ঘিরে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। বরাবরের মতো এবারও যুক্তরাষ্ট্রের নাগরিকরা ঐতিহ্যবাহী দিনটি উদযাপন করেন কুচকাওয়াজ, বনভোজন, বল গেম খেলা সহ নানা বিনোদনমূলক কর্মকাণ্ডের মাধ্যমে। নিউ ইয়র্কের কনি আইল্যান্ডে অনুষ্ঠিত হয় বিখ্যাত হটডগ খাওয়া। স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বক্তব্যে সেনাবাহিনীর পরিবারকে স্মরণ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার সঙ্গে অন্যান্যের মধ্যে ছিলেন ফার্স্ট লেডি মেলানিয়া
always have you back. আপনাদের সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার চেয়ে বড় আর কিছু হতে পারে না। আপনাদের লক্ষ্য অর্জনে সবসময় আমার পূর্ণ সহযোগিতা থাকবে, শুভেচ্ছা থাকবে আপনাদের পরিবারের প্রতি। আরেকটি কথা আপনাদের বলতে চাই, আপনাদের রাষ্ট্র ভালো চলছে। আপনারা যেদিকেই তাকান না কেন অর্থনীতি উন্নয়নের শিখরে জ্বলজ্বল করছে। সব ক্ষেত্রে আমরা ভালো করছি। আমাদের চ্যালেঞ্জ আছে, সেসব চ্যালেঞ্জ আমরা ভালোভাবেই মোকাবেলা করছি। We're doing well, and we do have challenges. নিউ ইয়র্ক ছাড়াও স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য আয়োজন ফুটে উঠেছে ওয়াশিংটন ডিসি, ডিজনি ওয়ার্ল্ড, লাস ভেগাস, হলিউড, মায়ামি, বস্টন, নর্থ ক্যারোলিনা, হিউস্টন আর ডালাসে। হারিকেন স্যান্ডির আঘাতের সময় থেকে বন্ধ থাকা স্ট্যাচু অফ লিবার্টি এদিন সবার জন্য খোলা রাখা হয়। 1 দশকেরও বেশি সময় ধরে ব্রিটিশ নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং স্বাধীনতার জন্য যুদ্ধের পর 13টি আমেরিকান উপনিবেশের প্রতিনিধিরা ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত প্রথম কন্টিনেন্টাল কংগ্রেসে মিলিত হয়। ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ছেদের বিষয়ে অনেক তর্ক বিতর্কের পর তারা সর্বসম্মতিক্রমে 2 জুলাই 1776 সালে স্বাধীনতার পক্ষে ভোট দেন। স্বাধীনতার খসড়া ঘোষণাপত্র তৈরি করেন টমাস জেফারসন। স্মরণীয় ভোটের 2 দিন পর কন্টিনেন্টাল কংগ্রেস স্বাধীনতার ঘোষণা অনুমোদন করে। সেই দিনটি ছিল 4 জুলাই। তাই এই দিনটিকেই স্বাধীনতা দিবস হিসেবে বরণ করে নেয় আমেরিকানরা। শিহাবুদ্দিন কিশোর, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমেরিকানদের জন্য স্বাধীনতা দিবসের উপহার বলে উল্লেখ করেছেন দেশটির নেতা কিম জং উন। দেশটির আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জবাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ করতে এবং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে থার্ড মোতায়েন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ায় যৌথ সামরিক মহড়া চালায় ওয়াশিংটন ও সিউল। মহড়ার অংশ হিসেবে ছোড়া হয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। উত্তর কোরিয়ার মঙ্গলবারের ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবেই এই মহড়া বলে জানানো হয় মার্কিন প্রশান্ত মহাসাগরীয় বাহিনীর পক্ষ থেকে। এই মহড়ায় যুক্তরাষ্ট্র ব্যবহার করে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম এবং দক্ষিণ কোরিয়া ব্যবহার করে দ্রুত আঘাত হানতে সক্ষম ইউনমু মিসাইল। মঙ্গলবার উত্তর কোরিয়া যে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় সেটি বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে উল্লেখ করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, যদি কোনো দেশ উত্তর কোরিয়াকে অর্থনৈতিক ও সামরিকভাবে সহায়তা দেয় এবং জাতিসংঘের নিষেধাজ্ঞা কার্যকরে ব্যর্থ হয় তবে সেই দেশকে বিপজ্জনক একটি সরকারকে সহায়তার দায়ে অভিযুক্ত করা হবে। এদিকে উত্তর কোরিয়াকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা বন্ধ এবং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন থেকে সরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া ও চীন। মস্কোয় চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক শেষে তারা এই আহ্বান জানান। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধে যৌথ পদক্ষেপের বিষয়ে আমরা একমত হয়েছি। পিয়ংইয়ংকে তাদের উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে যেমন সরে আসতে হবে তেমনি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকেও থার্ড ক্ষেপণাস্ত্র মোতায়েন বন্ধ করতে হবে। তাহলে কোরীয় উপদ্বীপে শান্তি আসবে। তবে উত্তর কোরিয়া আন্তর্জাতিক কোনো আহ্বানে সাড়া দেওয়ার কোনো লক্ষণ এখনো দেখায়নি। বরং দেশটির নেতা কিম জং উন বলেছেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা আমেরিকানদের জন্য স্বাধীনতা দিবসের উপহার। বুধবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCN কিমকে উদ্ধৃত করে এই খবর জানায়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। অস্ট্রেলিয়া সফরের প্রথম ম্যাচেই জয় পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হাই পারফরম্যান্স দল। আজ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে নর্দার্ন টেরিটরি একাদশকে 1 উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত 50 ওভারে 7 উইকেটে 189 রান সংগ্রহ করে নর্দার্ন টেরিটরি একাদশ। জবাবে ব্যাট করতে নেমে তানভীর হায়দারের হাফ সেঞ্চুরিতে 1 উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে BCB-HP দল। মেলবোর্নে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে নর্দার্ন টেরিটরির ব্যাটসম্যানরা। দলীয় 12 রানেই বিদায় নেন ব্যক্তিগত 2 রান করা ওপেনার মার্টিন। এরপর মিডল অর্ডারে গ্রেগরির 42 ও ডিকম্যানের সর্বোচ্চ 73 রানের সুবাদে 7 উইকেটে 189 রানের সংগ্রহ পায় নর্দার্ন। BCB-HP দলের পক্ষে রাজু সর্বোচ্চ 34 রানে নেন 2 উইকেট। জবাবে ব্যাট করতে নেমে লিটন বিজয়ের উদ্বোধনী জুটিতেই 58 রানের ঝড়ো সূচনা পায় BCB-HP দল। বিজয় ব্যক্তিগত 20 রানে ফিরে যাবার পর লিটন খেলেন 41 রানের ইনিংস। এরপর মিডল অর্ডারে ছোটখাটো ধস নামলেও লোয়ার অর্ডারে তানভীর হায়দারের অপরাজিত 51 রানের সুবাদে শ্বাসরুদ্ধকর জয় নিয়ে মাঠ ছাড়ে BCB-HP দল। শ্রীলঙ্কা জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ প্রসঙ্গ। হাম্বানটোটায় 5 ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে জিম্বাবুয়ে। সিরিজে এখন বিরাজ করছে 1-1 সমতা।
বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার সকাল 10:15টায়। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে অপ্রত্যাশিতভাবে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়েছে লঙ্কানরা। বাংলাদেশের টাইজুল ও দক্ষিণ আফ্রিকার রাবাদার পর অভিষেকে হ্যাটট্রিক করেন তরুণ লঙ্কান বোলার হাসানাঙ্গা ডিসিলভা। আগামী 2019 বিশ্বকাপে নিজেদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিরিজে জয়টা খুব বেশি প্রয়োজন হয়ে গেছে স্বাগতিকদের জন্য। সেজন্য আগের ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামতে পারে ম্যাথুস হারাঙ্গারা। অন্যদিকে জিম্বাবুয়ের জন্য ম্যাচটি যেন সিরিজে ফেরার সুযোগ। উইলিয়ামস, সিকান্দার রাজা, অরভিন, ওয়ালার সবার প্রতিভা থাকায় নিজেদের সেরাটা দিয়ে জয় পেতে চাইবে তারা। ওয়েলিংটন মাসাকাদ্রা ইনজুরিতে থাকায় তার জায়গায় জিম্বাবুয়ে একাদশে দেখা যেতে পারে পেসার কার্ল মুম্বাকে। এবারের বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি খুলনা টাইটান্সের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হলেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে। আগামী 2 মৌসুমে খুলনার কোচের দায়িত্বে থাকবেন তিনি। কোচের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি করতে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে খুলনা টাইটান্স কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন ফ্র্যাঞ্চাইজিটির ম্যানেজিং ডিরেক্টর ও বিসিবি পরিচালক কাজী এনাম আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা টাইটান্সের গেলবারের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তাকে এবারও অধিনায়ক হিসেবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এছাড়া খুলনা টাইটান্সের ম্যানেজার ও বিসিবি নির্বাচক হাবিবুল বাশার সুমনও এ সময় উপস্থিত ছিলেন। তরুণ ক্রিকেটারদের প্রতিভা কাজে লাগিয়ে এবার খুলনা টাইটান্সকে ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশার কথা জানালেন কোচ মাহেলা জয়াবর্ধনে। সেই সঙ্গে ভালো কিছুর আশা করছেন টাইটান্সের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আমি খুবই খুশি খুলনা টাইটান্সের মতো একটি দলের কোচ হতে পেরে। এখন পর্যন্ত যা দেখেছি দেশি বিদেশি মিলিয়ে ভালো তরুণ ক্রিকেটার রয়েছে দলে। দলের ম্যানেজমেন্ট অনেক ভালো, তাদের নিয়ে আমি কাজ করতে চাই। আশা করি ভালো কিছুই হবে। কল তো দিলে আমি কল দাও তো। সন্ধ্যার সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর গ্যান্ডারিয়ায় বাসায় বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 7 জন দগ্ধ। বাড়ছে প্রযুক্তি পণ্য সংশ্লিষ্ট দুর্ঘটনা। ব্যবহারে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ঢাকার গুলশান, বনানী, ধানমন্ডি ও উত্তরার সব অবৈধ স্থাপনা 10 মাসের মধ্যে ভেঙে ফেলতে রাজউককে হাইকোর্টের নির্দেশ। সমন্বিত উদ্যোগের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে প্রতিরক্ষা খাতের উন্নয়নে যা যা করা প্রয়োজন সবই করবে সরকার। প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধানমন্ত্রী। টানা 3 দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ফলে কক্সবাজারের চকরিয়ায় পানিবন্দী 3 লক্ষাধিক মানুষ। ঘরবাড়ি ছেড়ে আশ্রয় নিয়েছে মহাসড়কে। সিলেটের বন্যা পরিস্থিতির আরো অবনতি। এবং বাংলাদেশে ঘাটতির সুযোগে ভারতের চালের দাম টন প্রতি $35 বাড়িয়েছে অসাধু ব্যবসায়ীরা। এ কারণে সহনীয় পর্যায়ে আসছে না দাম। এই ছিল যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আর সঙ্গে থাকুন।